বলছে ওকে নিয়মিত হাজির হওয়া যায় না। তুমি কিন্তু আগুন নিয়ে খাদ্য কম করা মনে রাখো। চেষ্টা করে রাখতে পারো তোমার মতো একটা সুস্থ আমার কোনো আমি সুস্থ তুমি একটা সুস্থ তুমি যৌবনকে বন্ধন করে নিজের আবার যদি তুমি তোর মতো কথা বলো তোমাকে আমি এমন শিক্ষা দেবো জীবনে কোনো বলতে পারবে না তারা মাথা ঠিক আছে। এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি আমি বাপের বেটাই নয়। আপনি জানেন না ওই চন্দ্রবাবুর 50,000 টাকা বাড়ি পয়সায় ফেলেছি আর সেই টাকার সুদ দিয়েছি ওর কোন দলা। তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ আমার জালিয়াতকে যে কি করে সাহিত্যা করতে হয় তা আমার ভালো করে জানা আছে। কিন্তু এক বছরের শাসা জানা সম্পর্কে প্রতি বছর দূর করে ফিরে আসে কথাটা যেন তোমার মনে থাকে। শাসন করার তাদের প্রতি লক্ষ্য রেখে আছে করে ধরেছে তোমাদের সাথে আজ তারা যে তারা বলবে তবু তোমাদের অত্যাচার কিছুতেই মুক্ততার সরকার অমল তাহলে নমিতার দাদা আর বড়রা ভাই অমির বংশ ছোট লোকের বংশ এর 2 বছরে আমার বহু টাকায় ধ্বংস করেছে আর সে টাকা যদি সৎ কাজে লাগতো আমার কোনো যোগ্যই থাকতো না। মদ আমরাও খাই খাই বলে নিশ্চয়ই বস্ত্র বিপ্লব। বস্ত্র বিপ্লব মানে খোলা মঞ্চে সমস্ত বস্ত্র খুলে উৎসাহিত করে মুখের উপর না বলে দিলে আমাকে বাজারে গেল তুমি তো বাবার হাতেই জড়িয়ে তুলে দিতে পারছে। এবং সব কথা বলে
শুনে মাথায় রক্ত উঠে যায়। কি বলেছিল তোমাকে মা? কি আর বলবে, ওই তোমার কাছে বলেছে আমি নাকি লজ্জ সরব বিসর্জন দিয়ে তোমার মুখে আমি রং খেতে। মা বললে সব নোংরা কথা। দেখো দিবঙ্গ, হ্যাঁ তোমার মায়ের কথাবার্তা সত্যি আপত্তিজনক। দিন কয়েক আগে আমি নমিতার খুঁজে তোমাদের বাড়িতে এসেছিলাম। জিজ্ঞাসা করলাম নমিতা আছে মাসিমা, আর উত্তরে এমন একটি কথা বললেই আমি নিঃসন্দেহ প্রমাণিত পারবো না। কি বলেছিল মা তোমাকে? বললে তোমরা শিক্ষিত লোক, কিন্তু আসলে তোমরা শিক্ষিত না। একটা বিবাহিতা মেয়েকে নরকের মধ্যে ছেড়ে নিয়ে যাচ্ছ। মা বললে সব কথা। আমি অবশ্য বলেছি আপনার মতো একটা অশিক্ষিত আন্তর্জাতিক মেয়ের কাছে আমাকে বস্ত্র দিতে হবে না। এই নিয়ে তোমরা জল খোলা করো না। অশিক্ষিত মেয়েদের কাছে এর বেশি প্রত্যাশা করে যায় না, প্রত্যাশা করে যায় না। আর আমি বলে কি হলো, ডাকছিস কেন? ডাকছিস কেন বাবা? জি তোর কাছে নমিতার নামে তুমি কি বলেছ? কি বলেছি? তুমি নাকি বলেছ নমিতার রং মেখে সং সেজে পর পুরুষের কণ্ঠলগ্ন হয়ে। কে বলেছে সব কথা? আমি বলছি বউ মানুষ, সংসারের দিকে দৃষ্টি দাও। দেখো বৌমা, সুখে থাকছে তোমাদের বুঝে কিনা? নমিতা, নমিতা তোমার তুমি খেলাধি নয় বুঝলে? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, থাকতে না আছে যেখানে খুশি সেখানে চলে যাও। মাসে একদিন মাংস করতে আর এখন তোমাকে বাড়িতে এনে তুলেছি, তেলে ঝুলে খাওয়াচ্ছি, তখন তোমাদের আমার বন্ধু বিমল, যার অনুগ্রহে তোমাদের ভাগ্য ফিরেছে, কোন অর্থাটাকে তুমি অবশ্যই বলো। তুই কি জানিস কি নোংরা চরিত্রের ছিল ওই বিমল? না 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 না, তুই সেদিন বাড়ি ছিলি না, তোর ঘরে বসে তোর বইয়ের গলায় জড়িয়ে ধরে পায়ের জুতো দিচ্ছিস। মাত্র ওকে তুমি সেই তুমি ভাবো। তুই কি আমার সেই আমি সেই জীবন, এতটুকু পরিবর্তন হয়নি আমার। তুই হচ্ছিস তার প্রেতাত্মা, যাকে আদর করেছিস আর ভক্তি করেছিস বলের চাকর, আর আমি তোর মা। আমার কাপড় চুপড়ের দিক চেয়ে দেখ, আর তোর বইয়ের
তাদেরকে তুমি মার্জনা করো না ঠাকুর, তাদেরকে তুমি মার্জনা করো না। কে তোমার মেয়ের জীবন ব্যক্ত করে দিয়েছে? কে? তুই। তুই চন্দ্রবাবুর 50,000 টাকা তুই চুরি করেছিস। হ্যাঁ, তুই তোর নিজের ভাগ্যকে ঘোরাবার জন্য নিজের বোনের জীবনটাকে তুই এত কিছু করছি তবু তোমাদের মন পাচ্ছি না। এরা তোমার কাছে কি চায়? নমিতা হয়তো কাজটা অন্যায় করেছে, কিন্তু তুমি তো দোয়া খুশি কথা নাও, তাই সম্মান পেতে হলে সম্মানটুকু দিতে হয়। তুমি যদি নমিতাকে নোংরা ভাষায় কথা বলো, নমিতা তোমাকে নিশ্চয় ফুল ব্যবস্থা দিয়ে দাদা বাবু ম্যামের সাহেব বিয়ে করে নিয়ে আসে। হ্যাঁ শুনেছি যারা বিদেশে যায় ম্যাম বিয়ে করে চলে আসে। ম্যামরা তো ইঞ্জিরি কথা বলে, আমি তো আর ইঞ্জিরি জানি না। বৌদিমণির কাছ থেকে 2-4টি ইঞ্জিরি শিখেছি, ওই কাজ চালানোর মতন। ইঞ্জিনিয়ার হতে পারে না, ইঞ্জিনিয়ার নয়, ওই হলো আর কি ইংরেজি। আপনি আমাকে মজা বলে রাখুন, দেখুন আমি কি উত্তর দিই। মজা ইংরেজি শেখা। যা আর বৌদিমণিকে ডেকে
No sir, no sir. What the Kothagar? Very good sir, very good. Yes, no, আর very good. এই তিনটি ইংরেজি ভাষা তোকে রপ্ত করেছি না ও বহুদিন পর খাই এই যে কাল নেই দেখছি তোকে একেবারে পণ্ডিত বানাবে তো আমি দেখি গিয়ে আরে দাদা বাবু বাবু আমাদের দাদা বাবু এসেছে কে বলবে বাঙালি ছেলে একেবারে হয়ে গেছে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো না তোমার শরীর ভালো আছে তো বাবা? হ্যাঁ আমি ভালো আছি বাজার আজকে বাবু তার বৌদি বলে কি বল দাদা বাবু এসেছে আরে তুমি বাংলায় কথা বলছো দাদা বাবু আমি তো ভেবেছিলাম হিন্দি বলবে আই গরি নন্দন মহল ইউ কাম আমার সঙ্গে এসো হাত পকড়বে আরে এসো না রবীন্দ্র আমার শেষের টিকিটা পেয়েছি এখন সৌমিত্র তুমি আমার একমাত্র সন্তান তুমি হচ্ছ আমার বিচারক আমি কিন্তু একটা অন্যায় কাজ করে ফেলেছি অবশ্য চিঠিতে সে কথা তোমাকে আমি জানিয়েছি কেন এই বয়সে আমি বিবাহ করলাম সেটা তুমি নিশ্চয়ই চিন্তা করে দেখবে দেখো বাবা আমি হচ্ছি তোমার সন্তান তুমি ভুল করলেও আর বিচার আমি করতে পারি না কিন্তু হয়তো তোমার যেহেতু দরকার ছিল তার জন্য তোমার সুন্দর হওয়া আমার মুখ থেকে একটা পাষাণ বল নামিয়ে দিলে সৌমিত্র তুমি বাড়ি আসার পূর্বে আমি একটা প্রচন্ড মানসিক চিন্তায় ভুগছিলাম বাড়িতে এসে তুমি কোন মূর্তি ধরবে তাই বুঝি তুমি এই কথা ভাবতে পারি বাবা আমি বাড়িতে এসে তোমার কাছে আমি কৈফিয়ত তলব করবো না মানে এই যুগটা তো হচ্ছে একটা অস্থিরতার যুগ গরমতা সহিষ্ণুতা বলতে কথা আছে এই যুগের ছেলেরা সেটা মানতেই চায় না তবে আমার কিন্তু বিশ্বাস ছিল যত বড় অপরাধই আমি করি না কেন সৌমিত্র আমাকে মার্জনা করবি তোমার চিন্তার কোন কারণ নেই বাবা তোমার বিবাহ এই শেষ হোক না কেন তুমি আমার হাত দিয়ে মায়ের মনে নাই তাকে আমি তুমি কিন্তু ইসের একটা বিষয়ে তোমার মতামত আমাকে জানাবে কালীবাবুর নাতনির সঙ্গে তোমার বিয়ের বিষয়ে ভদ্রলোকের প্রচুর বিষয় সম্পত্তি আছে মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো বিয়ে করছে মিনিমাম 15 লক্ষ টাকার উত্তরাধিকারী হবে ওই মেয়ে কিন্তু বাবা বলো তুমি না মানে আমি একজনকে কথা দিয়েছিলাম তাকে আমি বিয়ে করবো কাকে কথা দিয়েছিলি আমি তোমাকে কাল বলবো কারণ এই 2 বছরের মধ্যে তাদের সঙ্গে কোনো আমার দেখা নেই বহু চিঠি দিয়েছি কোনো উত্তর পাইনি কাজেই ঠিক আছে পরে তুমি আমাকে জানাও আমাদের দুজনের মাঝে গোপন কিছু থাক সেটা আমি চাই
মা আর গঙ্গা এ হচ্ছে আমার বংশের উজ্জ্বল রত্ন সমৃদ্ধ। আমার মনে কোনো গ্লানি নেই আর অপরাধ বোধ নেই। এবার মাছ পরিচিত হোক, আমি করে আসছি। এতদিন পর ছেলে বাড়ি এলো, এতদিন পর ছেলে বাড়ি এলো। এই জন্যই তো বেরোচ্ছে যারা আমার মুখের উপর সমালোচনা করেছিল, বলেছিল ছেলে বাড়ি এসে কে মূর্তি ধরবে। তাদের মুখের উপর বলে দেখবো ত্রিবেদী মল্লিকের ছেলে অমানুষ নয়, অমানুষ নয়। তুমি কোথায় ভাবছো? ঐশ্বর্যের লোভে আমি এই অসম্পূর্ণ বিয়ে রাজি হয়েছি। তা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল করছো। আমি পরিস্থিতির শিকার। আমি কারো কই পথ চাইনি। আমি শুধু ভাবছি এই পৃথিবীটা কি পুরুষ শক্তির মৃত্যু, এত হিংসা, এত হিংসা, এত তোমাকে আমি কেমন করে বোঝাবো? বোঝাতে হবে না, আমাকে আর বোঝাতে হবে না। আমার কাছে জলের মতন এতই তোমার খালি করার সব ছিল। তুমি আমাকে বলতে পারছি আমি তুমি জানি নাও কালকে উঠে তোমাদের চুলে আমার দেহটাকে তুমি গিয়ে করে দিচ্ছ। আমার সর্বঙ্গ চলে যাচ্ছে, কোথায় গিয়ে জোড়াবো এই অশান্ত মনের জ্বালা। তুমি বিশ্বাস করো আমি পরিস্থিতির শিকার হয়েছি। এখন ওই যদি তোমার উপায় ছিল না, বিষ খেয়ে আত্মহত্যা করতে পারতে, গলায় কলসি বেঁধে গঙ্গারে চলে ডুবে করতে পারতে, গাড়ি করে জীবনকে শেষ করে দিতে পারতে। জীবন আমাকে বলো না, আমার করে তুমি আমাকে বলে ব্যাকুল করে দিও না। ওই অঞ্চল যাবে, ভগবান যাবে। ওই মুখে ভগবানের নাম তুমি উচ্চারণ করবে না। ভালোবাসা ছিল তোমার কাছে একটা খেলা। আমি নীলবগির মতো মাটির পর মাঠ তোমার স্বপ্নের বিপরীত ছিলাম। তুমি দেখতে পাবো আমার বাড়ি প্রিয়মণি রাখি। আমাকে তুমি আমার ব্যাপারটা কেউ বুঝতে চায় না, কেউ বুঝবে না। একটা করে দিয়ে দেখেছি, উত্তর পাইনি। হয়তো ভেবেছি হয়তো লেখার সময় পাচ্ছি না। আর তুমি যে এইভাবে আমার বাচ্চু গাড়ি শকুনের বাধা দেবে
আমি যাচ্ছি, তাই আমাকে আঘাত দেওয়ার জন্য আজ এই আনন্দ বেশি আমার সঙ্গে দাঁড়িয়েছ। দাদা বাবু, এখনো যে জলাশয় পড়ে আছো যে? বাবুর জন্য সন্ধ্যাবেলায় উনি একটু প্রাণ করে না না, আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। বাবু শুধু বাবু তুমি ওই বিষ খেও না। ও বিষ তুমি খেও না, তোমার ওর কাছ থেকে বোতলটা তুমি কেড়ে নাও, পাচ্ছি না, সেই দৃশ্য আমি আর দেখতে পাচ্ছি না, আমি পাচ্ছি না তোমার আমি পায়ে ধরি, তুমি এই জিনিস কি না দাদা, তোমায় তোমার দাও, বোতলটা দাও। বাবু দেখে দুঃখ মানে দুঃখ ভাবে, দুঃখ ভাবে দাদা বাবু, আমার বাবা বিপত্তি মল্লিককে গিয়ে বল, ওর নির্বাচিত পাত্রীকে আমি বিয়ে করব, আর কালি যেন এই বিয়ের ব্যবস্থা করে কি বলবি। বলে যাই বাবাকে। যাচ্ছি বাবু, আমি এখনই যাচ্ছি। দাদা বাবু খেতে গিয়ে বলছি কালি দাদা বাবুর বিয়ে ঠিক করুন, বলে আরেকজন লোক কি আসছো, লোক কি আসছো। আমি চাই এই ছবি তো মূল্যে খেলায় খেলার পাত্র নয়। আমি বলে মেয়েরা নাকি 15 লক্ষ টাকার মালিক, আর আমার দাম উঠেছে এখন 15 লক্ষ টাকা। আর যখন ছেলের মেয়ে সেটা করতে পারবে না।
গিফট নিয়ে দিতে পারো, অবশ্যই কাজ পাবে তোমরা। দেখো বিমল, আমি একজন সরকারি অবশ্যই ইঞ্জিনিয়ার। সরকারি তথ্য পাস করার কতটা অন্যায় তা তুমি জানো। আর এই যে অফিসে নানান রকম গুঞ্জন চলছে, সবাই বলছে নমিতা কেন্দ্রের সাহায্য কিভাবে পাচ্ছে। এই 2.5-3 বছরে অনেক বেআইনি কাজ আমি করেছি কিনা বলো? হ্যাঁ করেছো, সে কথা এখনো মুক্ত করে স্বীকার করছি। তোমারই হয়তো এ জন্ম সুখ করতে পারবো না। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলে, অনেকের ভুলে বিরহ নামলে
জানোয়ার আমি না এই লুভারটার সঙ্গে এমন অশালীন আচরণ করছিলে তুমি, কোন বিবাহিতা মহিলা এমন নোংরা আচরণ করতে পারে তা আমার কোনোদিন জানা ছিল না। এই শিষ্টাচার সুজন্য বুদ্ধি ওদের আছে, ওদের যদি এগুলি থাকতো তাহলে ওরাও ভদ্রলোক করে এই সমাজে একত্রিত হতো। আসলে ওরা একটা ছোট লোক, শ্রেণীর অনুগ্রহে ওরা এই ভদ্র পণ্ডিতে এসেছে। আসলে ওরা ভদ্রলোক নয়, একটা ছোট লোক জানোয়ার। আপনার মতো লুকার এসেছে, ভদ্রতা শিখতে হবে। যদি একটু মুখটা আমি ছেড়ে দেবো, আমি রাস্তায় খেতে বসতে না দিলে রাস্তায় লোকে বিক্রি করে খেতে হতো। আমি তোমাকে বলে গেলাম ছোট লোকেরকে যদি এই বাড়ি থেকে না দাঁড়াও তাহলে আমাদের মতো ভদ্রলোক কোনদিন তোমাদের বাড়িতে প্রবেশ করবে না। আমি বহুত মাইক করলাম, বহুত মাইক। দাদা বাড়ি ফিরলে আমিও বলবো তুমি ওই লম্বা দেখেছে। যদি লক্ষ্যকে না থাকতো তাহলে তাকে বাবাই আমার মতো নবী বলে তোদের মতো কুকুরকে খেতে দিচ্ছে। আর অন্য কোনো মেয়ে হলে পয়সায় পরামর্শ সেই পয়সায় পরামর্শের সন্ধানে কিন্তু দাদা বুঝতে পারছি না তার গায়ের তোলার মাটি দ্রুত সরে যাচ্ছে। সেদিন আর করার কিছু থাকে না, কিছুই থাকে না। এলাম বাবা, কিন্তু তাকে মনে হয় ভরসাই নেই, কারণ মুসলিমে 5 জন, ইন্টারভিউ তুলে 1 হাজার, তার মধ্যে অফিসের বড় বাবুর ছেলে আছে, ভাগ্নি আছে। তাহলে ভেবেছিলাম তোর যদি একটা চাকরি বাকরি হয়। বাবা সেদিন তোর মাকে মারলে তোর মা অবশ্য আমার কাছে অস্বীকার করেছে, বললে দীপু মারিনি, কত ফল তোলা বাসন নিয়ে পড়ে গিয়েছিলাম। বাবা কিন্তু চাকের মেয়েটা বললো দীপু ধাক্কা মেরেছে আর তার বউটাকে লাঠিও মেরেছে। বাবা আজ কালীবাবু রাত্রে দিয়ে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু বাবা সমাজে যাওয়া যায়। দীপুকে বললাম শিক্ষা স্বভাব পর্যন্ত দিয়ে রাখ। বাবা তুমি এমন আছে আপনি আজ আমার বিয়ে বাবা, বিয়ে
আর আপনার মেয়ে গঙ্গা কিন্তু তারই সঙ্গে বিয়ে দিয়েছে। ও খুব ভালো কাজ করেছেন বাবা। হলুদ আছে নৌকা বাঁধা থাকলে জ্বরের ভয় থাকে না। সৌমিত্রদা, কন্যাভুক্ত তোমাদের নিমন্ত্রণ করেছে শুনলাম। আমার বাবা নিশ্চয়ই বেশ কাঠ পাঠিয়েছে। আর আমার তরফ থেকে তোমাদের জন্য আলাদা আলাদা আমন্ত্রণ রইল। আর জাদু আসলে অবশ্যই তোমাদের আসা যায়। আর অবশ্যই কিন্তু আসা চাই। তোমরা সবাই মিলে দিদির জীবনটাকে ব্যর্থ করে দিলে বাবা, ব্যর্থ করে দিলে। এবার আমি বুঝতে পারলাম কেন দিদি সেদিন হাহাকার করে কেঁদেছিল। তোমরা কি করলে বাবা? এই যে দিদিকে যদি গলায় কলসি বেঁধে ওই গঙ্গার জলে ডুবে মারতে, বাবা আমি দিদির ছবিটা কল্পনায় দেখতে পাচ্ছি বাবা। দিদির কাউকে কোনো কথা বলতে পারছে না, শুধু চুলের মায়ের মতো গুমড়ে গুমড়ে যাচ্ছে বাবা, গুমড়ে গুমড়ে যাচ্ছে। ফাঁসির আসামির মতো দিনগত পাপ ক্ষয় করে চলছে বাবা, পাপ ক্ষয় করে চলছে। বাবা হয়তো তোমরা একদিন শুনতে পাবে তোমার গঙ্গা, তোমার আদরের গঙ্গা আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে। গঙ্গা আত্মহত্যা করবে কেন? সে তো সুখে আছে, সুখে। এই তো সেদিন আমি তার সঙ্গে দেখা করে এলাম, বললে না বাবা আমি এর শান্তিতে আছি, আমি মহা সুখে আছি। কথা বলবে কেন, বলবে কেন? আমি জানতে চাই আমার অবর্তমানে তোমাকে কে কি বলে? নিশ্চয় বাবা কিছু বলেছে। না, আমাদের কেউ কিছু বলেনি। তুমি আমাকে একটু বিষ কিনে দাও। এই মুখ আমি আর সমাজের মাঝখানে দেখাতে চাই না। আমি জানতে চাই নমিতা, তোমাকে শঙ্কর কি বলেছে? এত বড় স্পর্ধা হয় কি করে? ব্যাপারটা না জানলে তুমি কিছু বলতে পারছি না। তুমি খেয়ে দিয়ে যখন অফিসে গেলে, তারপর আমি যখন বাথরুমে উঠলাম, দরজাটা খোলাই ছিল। তারপর আমি অপশব্দ ভাগে হয়ে গেলাম। শঙ্কর বললে কেউ জানতে পারবে আচ্ছা তুমি বলো
আমাকে বলা যায়? ও বলদি আমি একটা কাল সাপ করছি। এই শিক্ষার জন্যই কি কোলাঙ্গারকে আমি বিয়ে পাস করিয়েছি? আমার মাথায় অন্ততি যাচ্ছে নমিতাম, ইচ্ছে হচ্ছে ভদ্রলোকের মুখোশটা খুলে জানোয়ারটাকে একটা তুমি একটু পাশে বলে এসো, তোমার সঙ্গে কথা আছে। এদিকে শোন। বলো বলো দাদা। আচ্ছা আয়। বলো। দুপুরবেলা বাড়িতে কি হয়েছিল? দুপুর বেলায় নয়, একটু আগে বিমল বাবুর সঙ্গে বৌদি